আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রাত ৩টার ঘরের কোণ তৃতীয় পর্ব নিয়ে চলে আসলাম। তো চলুন ঘুরে আসা যাক। ভয়, রোমাঞ্চকর এবং রহস্যের দুনিয়া থেকে বাথরুমে কাঠের মেঝেতে শুয়ে থাকা আমার অবসর শরীরের তখন আর কোনো পানের স্পর্শ ছিল না। বাথরুমের ছিটকানি ভাঙার বিকট শব্দ আর আয়নার ফাটার আওয়াজ সব যেন আস্তে আস্তে কোনো গভীর পানির নিচে তলিয়ে যাচ্ছিল। গলার উপরে চেপে বসা সেই ঠান্ডা আঙুলের চাপ এক সময় থমকে গেল। আমি ভাবলাম সবই শেষ, এটাই কি মৃত্যু? কিন্তু না, নিঃশ্বাসের যন্ত্রণা থামার পর আমি চোখ খোলার চেষ্টা করলাম। আমার ঘরের বাথরুমের আর কোনো বাথরুম নেই। ঘরের দেয়ালগুলো গলে গিয়ে এক বিশাল অসীম অন্ধকারে মেঝের রূপ নিয়েছে। মেঝের ওপরে ইঞ্চি চারেক উঁচু হয়ে জমাটা বেঁচে আছে থকথকে লাল তরল। আমি যেখানে শুয়ে আছি তার চারপাশ থেকে উঠে আসছে হাজার হাজার ধীরে কালো হাত। তারা আমার জামা, হাত আর পা আটকে ধরে মেঝের নিচে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। উপরের দিকে তাকাতেই আমার পিঠের চামড়া জমে বরফ হয়ে গেল। কোনো ছাদ নেই। আমার মাথার ঠিক উপরে ঝুলছে বিশালাকার এক বিস্তৃত মুখমণ্ডল, যা পুরো ঘরের আকৃতির চেয়েও বড়। তার চোখে দুটো কুচকুচে কালো গর্তের মতো, আর তার চেহারা মুখটা থেকে লাল বিষাক্ত লালা ফোঁটা ফোঁটা হয়ে আমার বুকের উপর এসে পড়ছে। সেই বিশালাকার রূপটা কথাটা বলল না, কিন্তু তার গলার গভীর থেকে এক হাড়হিম করা ঘড়ঘড়ে শব্দ আমার সমস্ত মস্তিষ্কে কাঁপুনি ধরিয়ে দিল। নিজের ছায়ার সাথে যুদ্ধ। আমি প্রামাণ্য শক্তি দিয়ে কালো হাতগুলোর আটকে ধরে দাঁড়িয়ে মেঝের রক্ত জল ভেঙে দাঁড়িয়ে উঠলেন। অন্ধকারের ভেতর দিয়ে কোনো রকমে দৌড়াতে শুরু করলাম, কিন্তু দৌড়াতে গিয়ে খেয়াল করলাম আমার নিজের শরীরটা হালকা হয়ে আসছে। আলোর অভাব থাকলেও আমার পায়ের কাছে একটা গাঢ় কালো ছায়া মেঝের রক্ত জল ভেসে উঠেছে। হঠাৎ করেই ছায়াটা আমার সাথে হাঁট বন্ধ করে দিল। আমি থেমে গেছি। আমি থেমে পেছনে তাকালাম। আমার ছায়াটা মেঝের উপর দাঁড়িয়ে সোজা হয়ে উঠে দাঁড়াচ্ছে। ছায়াটির আকৃতি আমার মতোই, কিন্তু তার হাতগুলো নখ স্বাভাবিক মানুষের চেয়ে 3 গুণ লম্বা, আর চোখ দুটো জল জল অঙ্গনের মতো লাল। ছায়ামূর্তি আমার নিজের গলায় কিন্তু এক গভীর পৌষসিক বিকৃতি নিয়ে বলে উঠল, তুই বাঁচতে পারবি না। তুই যতবার নিজেকে বাঁচানোর চেষ্টা করবি, আমি তোর ভেতরে সমস্ত ভয় শুষে নিয়ে আরো শক্তিশালী হব। এখন তোর নিজের অস্তিত্বই তোর সবচেয়ে বড় শত্রু। ছায়ামূর্তিটি এক লাফে আমার উপরে এসে পড়ল। তার ধারালো কালো নখগুলো আমার বুকের চামড়ার চিরে ভেতরে ঢুকে গেল। আমি যন্ত্রণায় বিকট চিৎকার করে উঠলাম। আমার মনে হলো রক্ত নয়, আমার শরীর থেকে যেন আমার আত্মাটাকে একটু একটু করে ছিঁড়ে বের করে আনা হচ্ছে। ছায়া শরীরে চূড়ান্ত রূপান্তর। আমি যন্ত্রণায় ছটফট করতে করতে অন্ধকারের ভেতরে গড়িয়ে পড়লাম। হঠাৎ করে চারপাশে সেই লাল রক্ত জল ফুটে উঠতে লাগলো। অন্ধকারের কোণগুলো থেকে একে একে বেরিয়ে আসতে লাগলো সেই বাঁকা ঘাড়ের দোহাটে সত্যগুলো, তাদের সংখ্যা এখন আর 2 বা 3 নয়, শয়ে শয়ে। তারা সবাই গোল হয়ে আমাকে ঘিরে ধরে বিকট চিৎকার শুরু করছে। তাদের মাঝখান থেকে ধীরে পায়ে এগিয়ে এলো এক বিকৃত রূপান্তর। সেটি কোনো নির্দিষ্ট আকার নেই, সে কখনো রূপ নিচ্ছে আমার চেনা বন্ধুর ইশরাকের, কখনো রূপ নিচ্ছে
আয়নার দেখা আমার সেই সাদা চোখে বিকৃত চেহারার, আবার কখনো তা বদলে যাচ্ছে বিশালাকার ডানাযুক্ত কোনো অভিশপ্ত শয়তানের। সেটি আমার বুকের উপর তার ঠান্ডা বিশাল হাতটা রেখে মুখটা আমার কানের একদম কাছে নিয়ে এলো। তার মুখে পচা মাংসের গন্ধ আর বিষাক্ত বাতাস সরাসরি আমার মুখের ভেতরে ঢুকিয়ে গেল। তুই গল্পটা শেষ করতে চেয়েছিলি না? সেটি আনুমানিক অট্টহাসিতে ফেটে পড়ল। গল্পের কোনো শেষ নেই। এবার থেকে তুই এই অন্ধকারে আটকে থাকবি, আর বাইরের পৃথিবীতে তোর শরীর নিয়ে ঘুরে বেড়াবো আমি। তোর চেনা মানুষগুলোর কাছে যাব তোর মুখ নিয়ে, আর একে একে তাদের টেনেও আনবো এই অন্তর গহ্বরে। সেটি আমার গলার নলিতে তার ছেঁড়া মুখটা বসিয়ে দিল। আমার শেষ প্রাণ বিন্দুটুকু শুষে নেওয়ার জন্য জগরণের নাকি ফাঁদ। আমার চোখের সামনে এক চরম অন্ধকারের কুয়াশা নেমে এলো। আমার হৃৎপিণ্ডে থামা একদম শেষ মুহূর্তে হঠাৎ একটি তন্ত্রী শব্দ পুরো অন্ধকারে কাছের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমি এক ঝটকায় লাফিয়ে উঠলাম, হাসতে হাসতে বুকের উপর হাত রাখলেন। ঘাম আর ঠান্ডা পানিতে আমার শরীর ভিজে একার। আমি নিজেই বিছানায় বসে আছি। ঘরের সিলিং ফ্যানটা স্বাভাবিক গতিতে ঘুরছে, ডিম লাইটের হালকা আলো ছড়িয়ে আছে। বাথরুমের দরজা বন্ধ তখন, তবে কিন্তু সবটাই এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল। আমি হাত বেড়ে ফোনটা তুলে নিলাম, বুকে হাত দিয়ে নিজেই শান্ত করার চেষ্টা করলাম। ফোনটার স্ক্রিনে জ্বলতেই দেখতে পেলাম সময় দেখা যাচ্ছে রাত 3:04। ঠিক সেই মুহূর্তেই আমার হাত থেকে ফোনটা এক নিমেষেই মেঝেতে পড়ে গেল, কারণ আমার হাতের অনামিকা আঙুলের উপর গভীর থেকে মাংস ছেঁড়া 4টে কালো নরকের দাগ থেকে এখনো তাজা রক্ত চুষে পড়ছে। আর ঠিক সেই মুহূর্তেই আমার বন্ধ বাথরুমের দরজার ওপার থেকে আমার কি অবিকল গলায় এক বিকৃত ফিসফাসানি ভেসে এলো। স্বপ্নে ভেবেছে শাস্তি পাচ্ছি, দরজাটা তো তুই ভেতর থেকে লক করে এসেছিলি। এখন বাথরুমের ভেতরে কে দাঁড়িয়ে আছে, একবার এসে দেখবি না?